আসসালামু আলাইকুম। আমি সবুর খান। আজকের দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীব প্রযুক্তি অধ্যায় 14। গত 2 দিন আমরা এই অধ্যায়ের উপরে ক্লাস নিয়েছিলাম এবং আমরা টিস্যু কালচারের গুরুত্ব প্রথম ক্লাসে করেছিলাম এবং গত ক্লাসে করেছিলাম আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএর ধাপসমূহ। এই অধ্যায়ের আরেকটু প্রশ্ন বাকি আছে। গতদিন আমি কিছু অসমাপ্ত রেখে গেছিলাম, আজকে সেই অংশটুকু আলোচনা করব। হ্যাঁ, কামরুন নাহার, সব ঠিক আছে? ঠিকঠাক মতো সব দেখতে পাচ্ছ? কোনো সমস্যা হচ্ছে না তো? অডিও ভিডিও সব কিছু দেখা যাচ্ছে তো? ক্লিয়ার? সালাউদ্দিন, ঠিক সব? একটু কমেন্টস করে জানাইলে আমি দেখতে সুবিধা হয়। ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমরা গত ক্লাসে বলছিলাম আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপসমূহ আলোচনা করছিলাম বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপসমূহ আলোচনা করছিলাম। আচ্ছা, তো জয়েন হয়তো হবে, অনেকে জুমে আছে। আমি আজকে জুমে থাকতে পারতেছি না, কারণ আমার কাছে ফোন একটা, আজকে 2টা নাই, যার কারণে শুধুই ফেসবুক লাইভে আসছি। তো যেটা বলছিলাম যে গতকালকের আমরা দেখছিলাম যে মানুষের দেহ থেকে ইনসুলিন তৈরির জিন ব্যাকটেরিয়ার দেহের ভিতরে প্রবেশ করানো হয়েছিল। ব্যাকটেরিয়ার দেহে একটা দ্বিসূত্রক বৃত্তাকার প্লাজমিড ছিল। মানুষের শরীর থেকে ইনসুলিন তৈরি করার জিনটা এই প্লাজমিডের মধ্যে স্থাপন করে দেওয়া হয়েছিল। ব্যাকটেরিয়ার দেহের ভিতরে যে প্লাজমিডটা ছিল সেই প্লাজমিডের মধ্যে স্থাপন করে দেওয়া হয়েছিল, ফলে নতুন একটা ডিএনএ তৈরি হয়েছিল। এই ডিএনএটাকে আমরা বলছিলাম রিকম্বিনেন্ট ডিএনএ। এরপরে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে পুনরায় আবার ব্যাকটেরিয়ার দেহের ভিতরে প্রবেশ করে দিয়েছে এবং নতুন একটা জাতের বা স্ট্রেইনের ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল। কেউ কি বলতে পারবা এই ব্যাকটেরিয়াটি কি জিএমও না ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া? একটু কমেন্টস করে জানাও যারা আছো, যে এই যে আমরা ইনসুলিন তৈরি করার জিনটা মানুষের দেহ থেকে ব্যাকটেরিয়ার দেহে প্রতিস্থাপন করানোর ফলে যে নতুন জাতের একটা ব্যাকটেরিয়া পাইলাম, এই ব্যাকটেরিয়াটা কি আমাদের জিএমও নাকি ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া? আমি গতদিন ট্রান্সজেনিক জীব এবং জিএমও সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিয়েছিলাম যে কোন ধরনের জীবকে ট্রান্সজেনিক। থ্যাংক ইউ সালাউদ্দিন, সুন্দর হয়েছে। অবশ্যই ট্রান্সজেনিক। হ্যাঁ, শাকির রোহান, ট্রান্সজেনিক, থ্যাংক ইউ। ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া, কারণ এখানে জিন স্থানান্তর করা হয়েছে, তাই এটা ছিল ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া। ওকে, এখন আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, গতদিন একটা প্রশ্ন দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার যে প্রচলিত প্রজনন ও রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে প্রচলিত প্রজনন ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনটি সুবিধাজনক? আমি এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক খুব বেশি জমা দেওনি, যদিও হোমওয়ার্ক প্রতিদিন দেব না, আমি হোমওয়ার্ক দিব প্রতি সোমবারে। আর হোমওয়ার্ক করার টাইম থাকবে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত পর্যন্ত সময় থাকবে, আমি চেক করব। তো এই জন্য আমি সবাইকে ফোর্স করলাম না, যেহেতু কালকেরই পড়াইছি, আজকের আর হোমওয়ার্কের জন্য খুব বেশি ফোর্স করলাম না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোন প্রশ্নটা বোঝো না শাকির রোহান, লিখে যাও, আমি দেখবো পরে কমেন্ট, অথবা লাইভ শেষে আমি অ্যান্সার দিয়ে দেবো। হ্যাঁ, কারণ আমাকে তো বোর্ডে থাকতে হচ্ছে, মোবাইল পেশে আমি দেখতে পাচ্ছি না সবসময়। প্রচলিত প্রজনন ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কোনটি সুবিধাজনক? তো প্রচলিত প্রজনন হচ্ছে স্বাভাবিক নিয়মে বা প্রকৃতিতে যে নিয়মে জীব বংশ বিস্তার করে,
নর্মালি আম গাছে আম হচ্ছে, কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছে, এটা হচ্ছে প্রচলিত প্রজনন। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কোনটা সুবিধাজনক? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এর ভিতরে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাই বেশি সুবিধাজনক। অনেকেই অ্যান্সার করছো, 2-3 জনে 4 জনে দেখলাম হোমওয়ার্ক জমাও দিয়েছো। তো সবচেয়ে দেখলাম ভালো হয়েছে ফেসবুকের নাম হচ্ছে, ওর নাম কি জুই না রিমি যেন কি ভুলে গেছি, কি না নিজুম সন্ধ্যা মনে হয়, একটা মেয়েদের সেকশনে। ও মোটামুটি 5টা পয়েন্ট লিখছে। অনেকেই লিখছো সুন্দর হয়েছে, 3টা লিখছো, 4টা লিখছো, 2টা লিখছো, কিন্তু ওই ফেসবুক নাম হচ্ছে কি নিজুম সন্ধ্যা। আমি জানি না ওর আসল নামটা কি, কোন সেকশনের মেয়ে। ও মোটামুটি ভালো করে সুন্দর করে উপস্থাপন করছে। তোমরা দেখতে পারো, ওই ছবি দেওয়া আছে, কমেন্ট বক্সে ও ছবি আপলোড করে দিয়েছে, ইচ্ছে করলে দেখতে পারো, এবং ওটা তোমরা ইচ্ছে করলে ডাউনলোড করে নিতে পারো, পেজটা ডাউনলোড করে নিতে পারো, তোমরা পড়তে পারো। তো আমি একটু স্মরণ করে দিচ্ছি, প্রচলিত প্রজনন মানে হচ্ছে প্রাকৃতিক নিয়মে উদ্ভিদের ভিতরে যে বংশবিস্তার হয় সেটা, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে সম্পূর্ণ আর্টিফিশিয়ালি, যেটা আমরা নিজে নিয়ন্ত্রিত উপায় করতে পারি। তো দুইটার মধ্যে তফাৎটাকে আমি একটু মৌখিকভাবে বলে দিচ্ছি। প্রচলিত প্রজননের মাধ্যমে জিন স্থানান্তর সাধারণত নিকট প্রজাতির মধ্যে, ধরো এই গাছে আমের পরাগরেণুর সাথে ওই গাছের আমের ফুলের স্ত্রী ফুলের মিলন হইলো, তো এটা তো আর এই বাংলাদেশ থেকে ইউএসএ বা ইন্ডিয়াতে যাবে না পরাগরেণুগুলো, কেন এত দূর বাহিত হয় না, সাধারণত কাছাকাছি বাহিত হয়, বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে, পতঙ্গের মাধ্যমে সাধারণত পরাগরেণুগুলো বাহিত হয়। আর বাহিত হইলে দেখা যায় নিকট প্রজাতি বা নিকট বা একই গাছের মধ্যে বা একই উদ্ভিদের মধ্যে বা একই প্রাণীর মধ্যে এই প্রচলিত প্রজননের মাধ্যমে হয়। ফলে এখানে ভ্যারিয়েশনটা কম হয়, যেহেতু একই প্রজাতির মধ্যে কিংবা কাছাকাছি সদস্যের মধ্যে জিনের বিনিময়টা হয়, সুতরাং ভ্যারিয়েশন খুব কম। কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা ইচ্ছে করলে এক প্রজাতির জিন আর এক প্রজাতির দেহের ভিতরে ঢুকাতে পারি। যেমন ইনসুলিন তৈরির জিনটা আমরা মানুষের দেহ থেকে ব্যাকটেরিয়ার দেহে ঢুকানো হয়েছে, তেমনি ব্যাকটেরিয়ার দেহে থেকে বহু জিন উদ্ভিদ বা প্রাণীর দেহে আবার প্রবেশ করানো হয়, সেটা আমরা গুরুত্বে গিয়ে দেখব। তাহলে এখানে ভ্যারিয়েশনটা খুব বেশি, ভ্যারিয়েশনটা অনেক বেশি। তাহলে কি হলো? প্রচলিত প্রজননের মাধ্যমে জিনের বিনিময় নিকটবর্তী বা কাছাকাছি বা একই প্রজাতির মধ্যে সীমাবদ্ধ থাকে, ফলে ভ্যারিয়েশনটা কম আসে। পাশাপাশি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে নিকটবর্তী এবং দূরবর্তী উভয়ের ক্ষেত্রে জিনের বিনিময় ঘটানো যায়, ফলে ভ্যারিয়েশনটা বেশি আসে। যে জীবের যত ভ্যারিয়েশন কম তার অভিযোজনিক ক্ষমতা তত কম। অভিযোজনিক ক্ষমতা, আর এটা একটা পার্থক্য হতে পারে, যে জীবের ভেরিয়েশন যত বেশি তার অভিযোজন ক্ষমতা তত বেশি হবে। তাহলে এটা একটা পার্থক্য হতে পারে। 2 নম্বর পার্থক্য বলা হয়েছে যে এই প্রচলিত প্রজননের মাধ্যমে আমরা যে উদ্ভিদগুলো বা চারা বা বীজ পাবো বা নতুন বৈশিষ্ট্যের জীব পাবো, এটা পাইতে বেশ সময় লাগে, বেশ লং টাইম, 3 মাস 6 মাস। পাশাপাশি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সময়টা খুব কম লাগে, এটা একটা পার্থক্য। এরপরে প্রচলিত প্রজননের মাধ্যমে তুমি যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রজননটা হবে, সেই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সবসময় সফলভাবে বাহিত নাও হতে পারে। পাশাপাশি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তোমার অবশ্যই কাঙ্ক্ষিত বা টার্গেট যে জিনটা সেটা অবশ্যই বাহিত হবে। প্রচলিত প্রজননের মাধ্যমে কাঙ্ক্ষিত জিনের সাথে অনেক সময় অনাকাঙ্ক্ষিত জিনও চলে আসে, কারণ এটা তো তুমি নিয়ন্ত্রণ করতে পারতেছো না। যখন পরাগরেণুগুলো এসে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পড়ে, তখন ওই পরাগরেণুতে বহু ধরনের জিন আছে, কাঙ্ক্ষিত হোক, অনাকাঙ্ক্ষিত হোক, ভালো হোক, মন্দ হোক, সব ধরনের জিনই আছে। সেক্ষেত্রে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের সাথে অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো চলে আসে। পাশাপাশি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত জিনের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত জিনিস আসার সুযোগ নাই। অভিযোজন অর্থাৎ প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটা হচ্ছে অভিযোজন ক্ষমতা। রোহান, হ্যাঁ, অভিযোজন ক্ষমতা মানে কি? অভিযোজন মানে হচ্ছে প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটা হচ্ছে অভিযোজন ক্ষমতা। এই যে প্রতিকূল, করোনার কারণে আমরা এখন প্রতিকূল অবস্থা বিরাজ করতেছি। যার দেহে অ্যান্টিবডি ভালো উৎপাদন হবে, যার দেহের শক্তি ভালো আছে, যার মনোবল ভালো আছে,
যার দেহে পর্যাপ্ত পুষ্টি উপাদান আছে, দেখা গেল সে দ্রুত অ্যান্টিবডি তৈরি করে এবং করোনার বিরুদ্ধে জয়ী হয়। কিন্তু দেখা যাচ্ছে যে যার দেহে প্রোটিনের ঘাটতি আছে, পুষ্টির ঘাটতি আছে, হ্যাঁ, দেহের ভিতরে পর্যাপ্ত ইমিউনিটি সিস্টেমের ঘাটতি আছে, তখন দেখা গেল সে এই প্রতিকূল অবস্থায় সে করোনা ভাইরাসের বিরুদ্ধে সে কি করতে পারবে না, প্রতিরোধ গড়ে তুলতে পারবে না বা অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, সে মারা যাবে। তাহলে দেখা গেছে যাদের অভিযোজন ক্ষমতাটা বেশি তারা আয়ু দীর্ঘ হয়, অনেক দিন বাঁচে, আর যাদের অভিযোজনিক ক্ষমতা কম তারা স্বল্প আয়ু বিশিষ্ট হয়, প্রতিকূল পরিবেশে সহজে তারা মারা যায়। আচ্ছা, গেল। এরপরে যেটা হচ্ছে বায়োসেফটি। এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে, বায়োসেফটি কি? বায়োসেফটি বা বাংলা বললে জীব নিরাপত্তা। জীব নিরাপত্তা কি? জীব নিরাপত্তা, এই যে জীবদেরকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করি, করতে গেলে এক কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে। অর্থাৎ তুমি কোন ধরনের জিনকে, মনে করো যে একটা বিষাক্ত গাছ থেকে বিষ বা একটা খারাপ পদার্থ তৈরি হয়, সেটা একটা জিনের কারণে হয়। সেই জিনটা ইচ্ছে করলে তুমি পেঁপের ভিতরে, বেগুনের ভিতরে ঢুকে দিতে পারো, তাহলে মানুষ পেঁপে বেগুন খেয়েও মানুষ মারা যাবে, কারণ ওই যে বিষাক্ত জিনটা ওর ভিতরে প্রবেশ করে দিয়েছ। তো এইরকম অনাকাঙ্ক্ষিত বা খারাপ কিছু যেন না করতে পারে, সেই জন্য একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটার নাম হচ্ছে HGP, হিউম্যান জিনোম প্রজেক্ট। হিউম্যান জিনোম প্রজেক্ট, এই প্রজেক্ট কতগুলো নিয়মকানুন দিয়ে দিয়েছে যে আপনারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে গেলে, অর্থাৎ জিন স্থানান্তর করতে গেলে, জিনের পরিবর্তন করতে গেলে আপনারা কতগুলো নিয়মকানুনের মধ্যে করবেন। কোন জীবের ক্ষেত্রে করা যাবে, সেটা মানুষের মধ্যে করবেন না আপনি পশু পাখির মধ্যে করবেন, নাকি আপনি উদ্ভিদের মধ্যে করবেন বা শস্যের মধ্যে করবেন, একটা নিয়মকানুন আছে। এই নিয়মকানুনগুলো যখন মানা হয় তখন তাকে বলা হয় বায়োসেফটি বা জীব নিরাপত্তা। জীবদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে সকল নিয়ম বিধিনিষেধ আছে তাদেরকে বলা হয় জীব নিরাপত্তা। তো প্রচলিত প্রজননের ক্ষেত্রে তুমি জীব নিরাপত্তা বিষয়টা ভাবতেই পারো না, কারণ এখানে সে প্রাকৃতিক নিয়মে হচ্ছে, এখানে আবার কে তাকে কন্ট্রোল করবে? প্রকৃতি তাকে কন্ট্রোল করবে। পাশাপাশি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পরিপূর্ণভাবে জীব নিরাপত্তা বিষয়টি ভাবা হয়। এরপরে লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে টক্সিসিটি। টক্সিসিটি, যার বাংলা হচ্ছে বিষাক্ততা। বিষাক্ততা, তো টক্সিসিটি হচ্ছে বিষাক্ততা। ওই যে একটু আগে বললাম যে অনেক উদ্ভিদে অনেক বিষাক্ত পদার্থ তৈরি হতে পারে, যেটা আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো প্রচলিত প্রজননের মাধ্যমে আপনি সেই টক্সিসিটি পরীক্ষা করার কোনো সুযোগ নাই। আমরা জানি বন্য টাইপের, মানে বন জঙ্গলে বিভিন্ন ধরনের শস্য বা উদ্ভিদ তৈরি হয় যেগুলো আমাদের জন্য অত্যন্ত মারাত্মক বা খারাপ। তোমরা এটাও জানবা যে বন্য জাতের একটা টমেটো আছে, সেই টমেটোটা আমাদের দেশীয় টমেটোর মতন কিন্তু এতটা পচে না। আমাদের দেশি বা আমরা আবাদযোগ্য যে টমেটো, যেটা আমরা চাষ করে খাই, এটা কিন্তু বেশ ঘরের ভিতরে 3-4 দিন রাখলে পচে যায়, এই ত্বকটা নষ্ট হয়ে যায়, এর ভিতরে এনজাইম তৈরি হয়, এনজাইম ত্বকগুলোকে নষ্ট করে দেয়, 3-4 দিনের বেশি রাখা যায় না। কিন্তু বন্য টাইপের যে টমেটোটা, এটা কিন্তু অত্যন্ত বিষাক্ত, কিন্তু বিষাক্ত হলেও এটা বেশ অনেক দিন, পাকার পরও অনেক দিন পর্যন্ত স্টে করে, মানে ত্বকগুলো পচে না। তা বিজ্ঞানীরা দেখছে যে বন্য টাইপের যে টমেটোটা আছে সেটা ত্বক পচে না, কারণ কি? তার ভিতরে এমন একটা জিন আছে যে জিনটার কারণে ত্বকটা সাধারণত দেরিতে পচে। তা বিজ্ঞানীরা বলতেছে যে বন্য টাইপের সেই বন জঙ্গলে যে টমেটোটা হয়, সেই টমেটোটার যে জিনটা আছে যেটা ত্বক পচতে দেরি করে, সেই জিনটা এনে আমরা আমাদের আবাদযোগ্য টমেটোর মধ্যে প্রবেশ করিয়ে দেব। তাহলে কি হবে? আবাদযোগ্য টমেটো আমরা ঘরে অনেক দিন রেখে দিতে পারবো, ফলে নষ্ট হবে না। এবং সেটাই কিন্তু হচ্ছে এখন বর্তমানে। তোমরা দেখছো কিনা জানি না, আমরা ছোটোকালে দেখতাম টমেটো বাজার থেকে কিনে নিয়ে আসলে 2 দিনের মধ্যে পচে যেত, কিন্তু এখন টমেটো আমি নিজেই কিনি, 3, 4, 5, 7 দিন ঘরের মধ্যে পড়ে থাকে, নষ্ট হয় না। সবগুলো হাইব্রিড বা সংকরায়ন বা জিএম বা ট্রান্সজেনিক যেটাই বলি আমরা। তাই এই যে দেখো বিষাক্ততা, যে বন্য টাইপের টমেটো থেকে সেই যে জিনটা নিয়ে আসতো, ইচ্ছে করলে কিন্তু যে সে বন্য টাইপের টমেটো কিন্তু বিষাক্ত, ইচ্ছে করলে কিন্তু সেখান থেকে বিষাক্ততার জিনও নিয়ে আসতে পারতো এবং লাগাই দিতে পারতো আমাদের আবাদযোগ্য টমেটোর দেহের মধ্যে, কিন্তু সেটা কিন্তু করা হয়নি, করতে পারবে না। এটাই হচ্ছে বায়োসেফটি। আর এটা এই যে বিষাক্ততা, যে বন্য টাইপ আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে জীবগুলো তৈরি করব, সেই জীবের ভিতরে বিষাক্ত কোনো পদার্থ আছে কিনা সেটা পরীক্ষা করা যেতে পারে। পাশাপাশি প্রচলিত প্রজননের মাধ্যমে আপনার সেই পরীক্ষাটা করার কোনো সুযোগ থাকে না।
তাহলে এইগুলো হচ্ছে আমাদের পরিচালিত প্রজনন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তফাৎ বা পার্থক্য বা বৈসাদৃশ্য বা কোনটার তুলনায় কোনটা সুবিধাজনক বা অধিক লাভজনক। পরীক্ষা যদি আসে, প্রায় আসে 3 বা 4 মার্কের, আশা করি তোমরা পারবা উত্তরটা। এরপরে যাই আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় বছরই পরীক্ষায় আসে, তোমাদেরও আসতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব তো তোমাদের বইতে খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, যদি আমি একটু আলোচনা করি বইয়ের পাশাপাশিও কিছু আলোচনা করি যেন তোমাদের ভালো লাগে। যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বের ভিতরে এর গুরুত্বগুলো কতগুলো ক্যাটাগরিতে বা ধাপে ভাগ করা যায়, কতগুলো ধাপে বা ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন তোমাদের বই তোমরা দেখো 310 নম্বর পৃষ্ঠায় আছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার। 1 নম্বরে আছে শস্য ক্ষেত্রে, শস্য ক্ষেত্রে, শস্য ক্ষেত্রে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, সমুদ্র বিজ্ঞানে ব্যবহার করা হয়, তোমার শস্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমার শস্য ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে জীব প্রযুক্তিটা যদি শস্য ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় শস্য বা কৃষি, যেটাই বলো, গ্রিন বায়োটেকনোলজি। মনে রাখবা যে শস্য বা কৃষি ক্ষেত্রে যদি জীব প্রযুক্তি ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় গ্রিন বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি। যদি শস্য ক্ষেত্রে বা কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তেমনি আছে যদি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, তোমাদের বইয়ে চিকিৎসাটা আনটাও আছে। চিকিৎসা ক্ষেত্রে যদি জীব প্রযুক্তিকে ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় হোয়াইট অ্যান্ড রেড বায়োটেকনোলজি। তেমনি পাশাপাশি যদি সমুদ্র বিজ্ঞান বা জলাশয়ের মধ্যে যদি জীব প্রযুক্তি ব্যবহার করা হয় বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় ব্লু বায়োটেকনোলজি। তাহলে আমাদের প্রথম টার্মটা হচ্ছে শস্য ক্ষেত্রে বা গ্রিন বায়োটেকনোলজি। তো শস্য ক্ষেত্রে আসলে খুব ব্যাপক থেকে ব্যাপকতর শস্যের আলোচনাটা। আমি যদি একটু ক্যাটাগরি বা ভাগ করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের বইয়ের পাশাপাশি আমি কিছু এক্সট্রা কথাও বলবো যেন তোমরা আরেকটু ভালো করে শিখতে পারো। দেখি তো কমেন্টস বক্সে কী অবস্থা। স্যার, অন্য কোনো বিষাক্ত জিঙ্ককে সরিয়ে দিলে কি এটা অন্য কোনো, আমি বুঝি নাই প্রশ্নটা সাইফুল ইসলাম। আমি লাইভ শেষে আমি চেষ্টা করবো তোমার প্রশ্নটা বুঝে অ্যান্সার তোমার কমেন্টস বক্সে দেবো রিপ্লাইতে আমি। আচ্ছা, তাহলে বলছিলাম যে শস্য ক্ষেত্রে আমাদের শস্য ক্ষতি করে বহুত জীবে। 1 নম্বরে হচ্ছে আগাছা আমাদের শস্য ক্ষতি করে। তাহলে আমাদের প্রথম যে জীবগুলো তৈরি করতে হবে সেগুলো হচ্ছে আগাছা নাশক, উদ্ভিদ সৃষ্টি। অর্থাৎ ফসলের মধ্যে যদি আগাছা থাকেও ফসলের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ ফসলগুলো এমন কিছু পদার্থ তৈরি করবে যা আগাছাগুলোকে ধ্বংস করে দেবে। বিজ্ঞানীরা দেখছে যে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগাছা হচ্ছে 78টা। বিজ্ঞানীরা এমন তো সিলেক্ট করছে যে এই 78টা ফসলের জন্য, সেটা ধান, গম, ভুট্টা, ইক্ষু, যাই হোক না কেন, 78টা আগাছা আছে যারা ফসলের সবচেয়ে মারাত্মক ক্ষতি করে। এই 78টা আগাছার মধ্যে 75টা আগাছা ধ্বংস করতে পারে। আবারও বলি, এই 78টা আগাছার মধ্যে 75টা আগাছা ধ্বংস করতে পারে একটা রাসায়নিক পদার্থ যার নাম গ্লাইকোফসফেট, বা কোনো বইতে লেখা আছে গ্লাইসোফেট। দেখো, বলছিলাম কি যে পৃথিবীতে এখন পর্যন্ত বিজ্ঞানীরা 78টা আগাছাকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করছে যারা কি করতে পারে, যে ফসলকে নষ্ট করে। এই 78টা আগাছার মধ্যে 75টা আগাছা ধ্বংস করতে পারে এই রাসায়নিক পদার্থটা যার নাম হচ্ছে গ্লাইসোফেট। এটা রাসায়নিক পদার্থ। তো বিজ্ঞানীরা দেখছে যে আমরা যদি ফসলের গায়ের মধ্যে এই গ্লাইসোফেট পদার্থটা তৈরি করতে পারি, তাহলে ফসলই আগাছাকে অটোমেটিক নষ্ট করে দেবে। আমার কথাটা কি বুঝতে পারছো? আমি আর একবার বলি যে আগাছা নাশক, এই রাসায়নিক পদার্থটা হচ্ছে কি নাশক?
আগাছানাশক। এই রাসায়নিক পদার্থটা প্রায় 75টা আগাছাকে ধ্বংস করে দিতে পারে। তা বিজ্ঞানী বলছে এই যে আগাছাটা তৈরি হয় যে জিনের কারণে, এই রাসায়নিক পদার্থটা তৈরি হয় যে জিনের কারণে, এইরকম একটা জিন যদি আমরা শস্য দেহের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে শস্য নিজেই এই রাসায়নিক পদার্থটা তৈরি করবে। আগাছা কি? আগাছা বুঝো না? তুই নিজে একটা আগাছা, ছাগল। আকাম বুঝো? আকাম, হ্যাঁ, যেগুলো কাজ না সেগুলোকে আকাম। তা আগাছা যেগুলো গাছ না সেগুলোকে আগাছা, যেগুলো আমাদের উপকারী না অপকারী, যেগুলো আমাদের ফসলি জমির ফসলকে নষ্ট করে, ধ্বংস করে, হ্যাঁ, আমাদের বিভিন্ন উপকারী গাছগুলোর পাশাপাশি জন্ম হয়ে এগুলা উপকারী গাছগুলোকে খাদ্য দেয় না, পুষ্টি দেয় না, অক্সিজেন দেয় না, তাপ দেয় না, হ্যাঁ, বরং এগুলো শোষণ করে নেয়, কিন্তু এগুলো পাশাপাশি আমাদের কোনো উপকার বয়ে আনে না, সেগুলো হচ্ছে আগাছা। তো আগাছানাশক উদ্ভিদ তৈরি করতে পারবে, ঠিক আছে? আগাছানাশক। 2 নম্বরে হচ্ছে, হ্যাঁ, তোমাদের বইয়ে কিন্তু উদাহরণ দেওয়া আছে আগাছানাশক উদ্ভিদের ভিতরে আছে তোমাদের ভুট্টা, হ্যাঁ, তারপরে আছে তোমাদের কি ভুট্টা, তুলা, হ্যাঁ, এগুলো কিন্তু আগাছানাশক। তোমাদের বইয়ের উদাহরণ তোমরা দেখতে পারো। এটা আছে তোমাদের এই যে কত পৃষ্ঠায়, 311 পৃষ্ঠায় তোমরা দেখতে পারো যে ভুট্টা, তুলা, সয়াবিন, ক্যানোলা, হ্যাঁ, এগুলো হচ্ছে আগাছা সহিষ্ণু বা আগাছানাশক উদ্ভিদ গেল এটা। 2 নম্বরে হচ্ছে ভাইরাস, আমাদের অত্যন্ত ক্ষতিকারক একটা ভাইরাস, ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ভাইরাস মানুষকে আক্রমণ করে, উদ্ভিদকে আক্রমণ করে, ফসলকে আক্রমণ করে, সবাইকে আক্রমণ করে। তো ওই ভাইরাসগুলো যদি আমরা ধ্বংস করতে চাই, তাহলে ভাইরাস প্রতিরোধী উদ্ভিদ তৈরি করতে হবে। ভাইরাস প্রতিরোধী উদ্ভিদ, হ্যাঁ, এবং করেছো সেই ভাইরাসের শরীর থেকে, হ্যাঁ, কোট প্রোটিন জিন যেগুলো ভাইরাসকে ধ্বংস করে, ভাইরাসের শরীর থেকে এই জিনটা নেওয়া হয়েছে। ভাইরাসের শরীর থেকে কোট প্রোটিন জিনটা নিয়ে উদ্ভিদের দেহের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, এবং ওই উদ্ভিদটি তখন ওই ভাইরাসকে কি করতে পারে, তোমার প্রতিরোধ করতে পারে। এভাবে আরো তৈরি করা হয়েছে, তোমাদের বুঝেছো, টমেটো মোজাইক ভাইরাস তৈরি করা হয়েছে, যাকে TOMV বলা হয়, টমেটো মোজাইক ভাইরাস। অর্থাৎ টমেটো গাছকে যে ভাইরাস আক্রমণ করে, সেই ভাইরাস প্রতিরোধী একটা টমেটো গাছ তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে টমেটো মোজাইক ভাইরাস। এরপরে আছে টোবাকো মোজাইক ভাইরাস, সংক্ষেপে বলা হয় TMV। এটা তামাক গাছ, অর্থাৎ পৃথিবীতে যে তামাক গাছ আছে, তামাক গাছে এক ধরনের ভাইরাস আছে, তামাক গাছের পাতাগুলোকে নষ্ট করে দেয়, ফলে তামাক উৎপাদন পরিমাণ প্রচুর পরিমাণ হ্রাস পায়। তো ওই রকম একটা ভাইরাস প্রতিরোধী তামাক গাছ তৈরি করছে, এটা তৈরি করছে। এরপরে আর কি তৈরি করেছে? TMG, এখানে লিখি TMG-MV, টোবাকো মাইল্ড। আমি যদি লিখি টোবাকো MILD মাইল্ড, জিতে গ্রিন, MA মোজাইক, বিতে ভাইরাস। টোবাকো মাইল্ড, গ্রিন, মোজাইক ভাইরাস তৈরি করা হয়েছে। তোমরা 11 উঠলে পড়বা যে পেঁপে বা আলুর রিং স্পট ভাইরাস, অর্থাৎ আলু তোমরা দেখছো অনেকে, আলু বা পেঁপের গায়ে, পেঁপে দেখবা গাছের মধ্যে আছে, কিন্তু পাকার আগেই পেঁপের গায়ে দেখবা হলুদ রিং বা এরকম চোকার মতন তৈরি হয়ে যায়। ইভেন পাতায়ও হয়, পাতাগুলো হলুদ করে দেয় আর পেঁপেগুলো তোমার পাকার আগেই হলুদ করে দেয়, দুটাকেই হলুদ করে দেয়। তো এটাকে বলা হয় রিং স্পট ভাইরাস। পেঁপে গাছে বা আলু গাছে যেটা করে সেটা হচ্ছে রিং স্পট ভাইরাস। তো এই ভাইরাস প্রতিরোধী পেঁপে গাছ তো তৈরি করা হয়েছে, পাশাপাশি আলু উৎপাদন করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ভাইরাস প্রতিরোধী আলুর জাত এবং পেঁপের জাত তৈরি করা হয়েছে। নাম কি? রিং স্পট ভাইরাস। লেড ব্লাইট, এটা মূলত ধানের বেশি হয়, ধানের, তোমরা ইন্টারে উঠলে পড়বা, ধানের হয় লেড ব্লাইট রোগগুলো। ধানের পাতাগুলো আর ধানের যে শীষ, এগুলো পাকার আগেই বেঁকে যায়, ধানের
পাতাগুলো হলুদ হয়ে যায়, আস্তে আস্তে হলুদ হয়ে নিচের দিকে ঝুলে পড়ে এবং একসময় শুকিয়ে যায়। আর যেটা আছে কি বলে, ধানের যে শীষটা আছে, শীষে ধানগুলো পাকার আগেই ধানের শীষটা নিচু হয়ে যায়। এটাকে বলা হয় ব্লাইট রোগ বা লেট ব্লাইট রোগ। লেট ব্লাইট রোগ, লেট ব্লাইট রোগ। তাহলে এটা মূলত একটা ছত্রাক। এটার কারণটা কিসের জন্য হয়? একটা ছত্রাকের কারণে হয়। তাহলে ধান গাছে যেন লেট ব্লাইট রোগটা না হয় সেজন্য ছত্রাক প্রতিরোধী ধান গাছ তৈরি করা হয়েছে। ছত্রাক প্রতিরোধী ধান গাছ তৈরি করা হয়েছে। হ্যাঁ, আরো তোমরা গুগলে সার্চ দিবা, গুগলে সার্চ দিলে দেখবা আমি লিখে দিই এখানে পোম্যাটো, পোম্যাটো। গুগলে ইমেজ দেখবা, ইমেজ অপশনে বা গুগলে সার্চ দিলে তো অনেক লেখাও আসে, ছবিও আসে গুগলে। পোম্যাটো এই গাছটা দুইটা গাছের সমন্বয়ে তৈরি করা হয়েছে। পোম্যাটো, পটেটো মানে আলু আমরা সবাই বুঝি, আর টমেটো, টমেটো যোগ টমেটো, টমেটো অর্থাৎ টমেটো গাছের জিন আর আলু গাছের জিন একাত্র করে নতুন একটা গাছ তৈরি করছে যার নাম হচ্ছে পোম্যাটো। তোমরা দেখবা এই গাছটার ছবিটায়, যেই গাছটা ধরো একটা গাছ, গাছের উপরের দিকে টমেটো ঝুলে আছে, নিচের দিকে আলু হয়েছে, আলু হয়েছে। তাহলে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা পোম্যাটো নামক নতুন একটা উদ্ভিদ তৈরি করতে পারতেছি। মোজাইক, হ্যাঁ, এটা নাম হচ্ছে লবণ দিয়ে খাওয়া আরো মজা লাগবে। কি লাগবে? ও আচ্ছা, মজা লাগতেছে। যাই হোক, যেটা বলছিলাম যে পমেটো, পমেটো তৈরি করা হয়েছে নতুন একটা সংকর উদ্ভিদ, যেটা টমেটো এবং আলু গাছের মিশ্রণের ফলে। তোমরা গুগলে সার্চ দিয়ে দেখবা যে গাছটার উপরের দিকে থাকে টমেটো, নিচের দিকে গোড়ায় মূলের দিকে থাকে আলু। আমরা জানি যে আলু সাধারণত মূলেরই রূপান্তরিত একটা অংশ। তাহলে এটা হচ্ছে শস্য ক্ষেত্রে। আরো কিছু শস্য ক্ষেত্রে আছে, আমি আলোচনা করে দিচ্ছি। আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা একটা ম্যাজিকের মতন। যে কোনো জীবের জিনগত পরিবর্তন ঘটিয়ে নতুন নতুন উদ্ভিদ বা প্রাণী তৈরি করা হচ্ছে। সুপার রাইস, এটা আমি প্রায় আমার ক্লাসগুলোতে বলি সুপার রাইসের কথা, যারা আমার ক্লাস করছে হয়তো পাইছে। বা এর আরেকটা হচ্ছে গোল্ডেন রাইস। আমরা জানি যে আমাদের এশিয়া এবং আফ্রিকার গোল্ডেন রাইস, এশিয়া এবং আফ্রিকাতে প্রধান খাদ্য হচ্ছে ভাত বা চাল জাতীয় ভাত। তো আবার এশিয়া এবং আফ্রিকার বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু পুষ্টিহীনতায় ভোগে, বিশেষ করে ভিটামিন এ। তোমরা জানো যে আমাদের দেশের সরকার পোলিও বা ভিটামিন এ নির্মূল করার জন্য উঠে পড়ে লেগেছিল এবং মোটামুটি সফলও হয়েছে। এবং দক্ষিণ এশিয়া অনেক দেশে এখন অবস্থা খারাপ, আফ্রিকার অবস্থা তো আরো ভয়াবহ খারাপ। তো আমরা মূলত ভাত খাই, কিন্তু আমরা আর্থিকভাবে অতটা সচ্ছল না। আমরা অনেকেই আছি, আমরা কি এশিয়া এবং আফ্রিকার দেশের মানুষগুলো অনেক গরিব, যার কারণে যারা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এর ঘাটতি থাকে এদের দেহে, এরা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ নিতে পারে না। তো বিজ্ঞানীরা দেখছে যে ভিটামিন এ কোথায় ভালো পাওয়া যায়। তারা দেখছে যে ভিটামিন এ ভালো পাওয়া যায় সূর্যমুখী গাছের যে তেল, সূর্যমুখী গাছের তেল, সূর্যমুখী তেলের ভিতরে ভিটামিন এ ভালো পাওয়া যায়। তারা বলছে যে তাহলে ভিটামিন এ যে তৈরি করে সূর্যমুখী গাছ, কিসের মাধ্যমে তৈরি করে? দেখছে তার জন্য একটা জিন দায়ী। সেই জিনটার নাম দিচ্ছে তারা বিটা ক্যারোটিন। ক্যারোটিন। তা সূর্যমুখী গাছে যে তেল পাওয়া যায়, সেই তেলের ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়, এবং যে জিনটার জন্য পাওয়া যায় সেই জিনটার নাম কি? বিটা ক্যারোটিন। বিজ্ঞানীরা বলতেছে তাহলে সূর্যমুখী গাছ থেকে আমরা এই বিটা ক্যারোটিন জিনটাকে কেটে আমরা ধান গাছের মধ্যে ঢুকিয়ে দেব। কোন গাছে? জ্যাপোনিকা টাইপ। ধানটার নাম কি? জ্যাপোনিকা, জে এ পিও এনআইসি। জ্যাপোনিকা টাইপের ধান গাছের ভিতরে সূর্যমুখী গাছ থেকে বিটা ক্যারোটিন জিনটা এই জ্যাপোনিকা টাইপের ধান গাছের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে ধান গাছে এখন কি তৈরি হবে? ভিটামিন এ। এই যে নতুন একটা ধান গাছ তৈরি করলো যার নাম হচ্ছে সুপার রাইস বা গোল্ডেন রাইস। অলরেডি বাংলাদেশেও চাষ হচ্ছে, তবে কৃষকদের মাঝে খুব বেশি বিতরণ করা হয়নি, কারণ নতুন জাতের ধান গাছগুলো পরিবেশের সাথে সহজে, হ্যাঁ রাইস গোল্ডের, গোল্ড খাবা তুমি, হজম করবা। লিখছে স্যার রাইস কি গোল্ডের? এখন দেখো বুঝছো কি না যে এই সূর্যমুখী তেলে ভিটামিন এর জন্য দায়ী বিটা ক্যারোটিন জিনটাকে ধান গাছের মধ্যে প্রবেশ করিয়ে নতুন যে ধান গাছ তৈরি করা হয়েছে তার নাম সুপার রাইস বা গোল্ডেন রাইস। এইটা আবিষ্কার করা হয়েছে
1999 সালে 1999 সালে। বর্তমানে 2005 সালে নূতন গোল্ডেন রাইস 2 আবিষ্কার করা হয়েছে। গোল্ডেন রাইস 2, বিজ্ঞানীদের ধারণা গোল্ডেন রাইস 1 এর তুলনায় গোল্ডেন রাইস 2 27 গুণ পুষ্টি সমৃদ্ধ। এটা বিজ্ঞানীদের ধারণা। এটাও বাণিজ্যিকভাবে ওইরকম চাষাবাদ শুরু হয়নি বা কৃষকদের মাঝে বিতরণ হয়নি, কারণ তোমরা জানো যে নতুন একটা জাত তৈরি করলে সেটা পরিবেশের সাথে খুব বেশি অ্যাডাপ্টেশন হয় না। এক এক দেশের ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, তাপমাত্রা এক রকম থাকে, সব দেশে অ্যাডাপ্টেশন হয় না। তবে থাইল্যান্ডে গোল্ডেন রাইস 1 যেটা, এটা খুব বেশি পরিমাণ চাষ হচ্ছে এবং তারা খাইতেছে। আমরাও পাবো কিছুদিনের মধ্যে। তো আমরা ভাতের সাথে মনে করো ভিটামিন এ খাবো। হ্যাঁ, শুধু আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, এই শুধু ভিটামিন এ না, আমাদের বর্তমানে একটা বড় সমস্যা আমাদের হিমোগ্লোবিন বা রক্তশূন্যতা প্রবলেম। বিশেষ করে তোমরা যারা টিনেজার ছেলেমেয়েরা আছো, মাশাআল্লাহ ডাক্তারের কাছে গেলেই বলে রক্তশূন্যতা সমস্যা আছে, অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে। খাওয়া দাওয়া ঠিক মতন করো না, বেলা 3টার সময় ঘুম দিয়ে ওঠো, সারা রাত ফেসবুক চালাও, তাহলে তো এগুলো হবেই। আমি তো সকালে উঠছি সেই 4:30টায়, আলহামদুলিল্লাহ ভালোই আছি, সুস্থই আছি। তো রক্তশূন্যতা, আর আমরা জানি রক্ত তৈরি হইতে আয়রন লাগে। আয়রন অলরেডি বিজ্ঞানীরা এই সুপার রাইসের মধ্যে আয়রন তৈরি করার জিনও ঢুকিয়ে দিছে অলরেডি। তাহলে দেখা গেল আমরা সুপার রাইস বা গোল্ডেন রাইসের চালটা খাইলে বা ভাত খাইলে আমরা রক্তশূন্যতা দূর হবে আয়রনের মাধ্যমে, পাশাপাশি ভিটামিন এর অভাবজনিত যে সকল রোগগুলো আছে সেগুলো আমরা মুক্তি পাবো। আমাদেরকে গিয়ে ওই দোকানে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খেতে হবে না। বুঝছো স্যার? রিমিজুই গুড। বুঝলে একটু বলো, শুনতে ভালো লাগবে। যে নাহলে বুঝবো যে আমি নিজে একা বক করি। ওকে, আর কি আছে? হ্যাঁ, আমরা জানি যে উদ্ভিদের দেহে বৃদ্ধি, বিকাশ, ক্লোরোফিল তৈরির জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান লাগে, যার নাম হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন পরিবেশের মাটির উর্বরতা বাড়ায়। উদ্ভিদের ক্লোরোফিল তৈরির একটা উপাদান কিন্তু নাইট্রোজেন। তোমরা অধ্যায় 5-এ পড়েছো খনিজ উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো, নাইট্রোজেন, বোরন, সিলিকন, সালফার, ফসফরাস পড়ছো, সেখানে কিন্তু আছে। নাইট্রোজেনের কাজ হচ্ছে ক্লোরোফিল তৈরির সহায়ক। এই নাইট্রোজেন অভাব দেখা দিলে ক্লোরোসিস ঘটে, অর্থাৎ পাতা হলুদ হয়ে যায়। বিজ্ঞানীরা বলছে যে সকল উদ্ভিদে নাইট্রোজেন বেশি আছে তাদের ক্লোরোফিল অণু বেশি হচ্ছে, আর ক্লোরোফিল বেশি হইলে কি হবে? সূর্য আলোর উপস্থিতি তারা বেশি পরিমাণ খাদ্য তৈরি করতে পারবে। বেশি খাদ্য তৈরি করতে পারলে আমাদেরই সুবিধা। তাহলে তারা এমন সব উদ্ভিদ তৈরি করতেছে যেগুলো নাইট্রোজেন বেশি পরিমাণ সংবদ্ধ করতে পারে। আমরা জানি যে উদ্ভিদ পরিবেশ থেকে নাইট্রোজেন সংবদ্ধ করে, সেরকম জাত তৈরি করা হচ্ছে। এবং বলতে পারো স্যার আমাদের দেশে কি জিএম শস্য বা ট্রানজেনিক জীব আছে? হ্যাঁ, আমাদের দেশে ওই যে বললাম যে নাম শুনছো বিটি বেগুন, কেউ শুনছো কিনা আমি জানি না। বিটি বেগুন আমরা খাই অলরেডি, তোমরা চিনবা। আমি যদি দেখাতে পারতাম ছবিটা তাহলে হয়তো বিটি বেগুন। তোমরা দেখছো লম্বা যে বেগুনটা হয় এটা হচ্ছে বিটি বেগুন, ওইটাই কালো লম্বা দেখে যেটা হয় এটা বিটি বেগুন, গোলটা না। কিন্তু বিটি নামটা কেন দেওয়া হয়েছে? এটা একটা ব্যাকটেরিয়ার দেহ থেকে আনা হয়েছে, ব্যাসিলাস, BACILLUS, ব্যাসিলাস থুরিনজেনসিস। উচ্চারণটা খুব কঠিন, আমার কাছেই কঠিন লাগে। তো ব্যাসিলাস থুরিনজেনসিস নামক ব্যাকটেরিয়ার দেহ থেকে একটা জিন বেগুনের শরীরের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। এই বেগুনটা পোকায় ধরে না, সহজে পচে না, এটা পোকায় ধরে না। তাহলে আমরা বলতে পারি এটা পতঙ্গনাশক বেগুন। কোনো স্প্রে করা দরকার নাই, কোনো রাসায়নিক পদার্থ, কোনো কীটনাশক দেওয়া এই বেগুনে দেওয়া দরকার নাই, খালি চারা লাগাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না। কারণ ব্যাসিলাস থুরিনজেনসিস ব্যাকটেরিয়া থেকে যে জিনটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এই বেগুনের মধ্যে, সেই বেগুন নিজেই পতঙ্গ বা পোকামাকড়কে ধ্বংস করতে পারে। এটার বিরুদ্ধে 2014 সালে আমাদের হাইকোর্টে কেস হয়েছিল যে বিটি বেগুন আমাদের শরীরের জন্য খারাপ না কেন। আমি বলছিলাম গতকালকে যে যখন একটা জিন ঢুকায় তখন কি শুধু টার্গেট জিনটা ঢুকায় না, সাথে একটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনও ঢুকায়। হ্যাঁ, একটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন ঢুকায়। আমাদের বাংলাদেশে যারা স্বাস্থ্যবিদ আছে বা স্বাস্থ্য সম্পর্কিত অধিদপ্তরগুলো আছে তারা ধারণা করছিল যে এই বেগুনের ভিতরে যখন ব্যাসিলাস থুরিনজেনসিসের জিনটা ঢুকেছে তখন একটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনও ঢুকেছে। আমাদের স্বাস্থ্যবিদের ধারণা ছিল যে সেই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন বেগুনের মধ্যে এমন কিছু পদার্থ সৃষ্টি করে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক।
পরবর্তীতে হাইকোর্টে রিট হয়, মামলা হয়, মামলার পর এটাকে আবার উন্মুক্ত করে দেওয়া হয়। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে না, সেই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনটা আমাদের শরীরে বা বেগুনের মধ্যে এমন কোনো ক্ষতিকর পদার্থ তৈরি করে না যেটা আমাদের শরীরের জন্য ক্ষতি হয়। তাহলে আমাদের দেশে বিটি বেগুনের চাষ হচ্ছে, অলরেডি আমরা খাচ্ছি। গোল্ডেন রাইসের কথা বলছি, বা সুপার রাইস, গোল্ডেন রাইস, যেটা আমাদের দেশে চাষ হচ্ছে বা আমরা খাচ্ছি। এছাড়াও আমাদের দেশে আলু এবং টমেটো, আলু, বিটি টমেটো, এটা আমাদের দেশের কথা বললাম। এছাড়া তোমাদের বইগুলো দেখবা, তোমাদের বইতে লেখা আছে বিটি কটন, বিটি কর্ন, আরও কি আছে তোমাদের বই দেখবো, অনেকগুলো আছে। মানে সবগুলোই কিন্তু ব্যাসিলাস থুরিনজেনসিস নামক ব্যাকটেরিয়া থেকে জিন প্রবেশ করে দেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের শস্য ক্ষেত্রে। সময় খুব বেশি নাই, বেশি বড় করতে পারবো না। আরও একটু মজার কথা বলি, তামাক গাছে অনেক সময় রাতের বেলা ফুল ফোটে। হ্যাঁ, অনেক সময় অনেক প্রজাতির তামাক গাছ আছে রাতের বেলায় ফুল ফোটে। তাই আমরা জানি রাতের বেলায় ফুল ফোটে সাধারণত তামাক গাছের ভিতরে পরাগায়ন হয় না, কারণ দিনের আলো না থাকলে সাধারণত হয় না। তো বিজ্ঞানীরা দেখছে যে জোনাকি পোকার দেহের ভিতরে যে আলোটা তৈরি হয়, সেই আলোটার নাম হচ্ছে লুমিনিফেরাস। সেই আলোটার যে রাসায়নিক উপাদান নাম হচ্ছে লুমিনিফেরাস। জোনাকি পোকার দেহের ভিতরে যে দ্যুতি বা আলোটা সৃষ্টি হয়, তার যে রাসায়নিক উপাদানটার নাম হচ্ছে লুমিনিফেরাস। তো বিজ্ঞানীরা দেখছে যে জোনাকি পোকার দেহে লুমিনিফেরাস কেমনে তৈরি হয়, দেখছে ওর ভিতরে একটা জিন আছে, কারণ আমরা জানি জীবের প্রত্যেকটা বৈশিষ্ট্য জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে বিজ্ঞানীরা দেখছে লুমিনিফেরাস তৈরি হওয়ার জন্য একটা জিন দায়ী। তো বিজ্ঞানীরা বলতেছে তাহলে জোনাকি পোকার দেহ থেকে আমি ওই জিনটাকে পৃথক করে আমি তামাক গাছের মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে তামাক গাছের ভিতরে দ্যুতি বা আলো সৃষ্টি হবে রাত্রের বেলায়, ফলে পরাগায়ন হবে, ফলে তামাকের উৎপাদনটা বেড়ে যাবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বীজহীন ফল, তোমরা এটা অবশ্যই পড়ছো যে তরমুজ, আঙ্গুর এগুলো সাধারণত বীজহীন ফল তৈরি করতে সাহায্য করে। এছাড়াও তোমরা আরও আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে শস্য ক্ষেত্রে আর যাব না, আমি এরপর নেক্সট টপিকে চলে যাব। তো আশা করি যতগুলো কথা বলছি সবগুলো তোমাদের বইয়ে নাই, কিছু মনে রাখার চেষ্টা করবা। যাদের কাছে খাতা আছে খাতার ভিতরে নোট করার চেষ্টা করবা। যদি না বুঝো নেক্সট টাইম আমাকে বলবা স্যার বুঝিনি, অথবা কমেন্টস বক্সে লিখে দেবা স্যার এই টপিক্সটা আগামী ক্লাসে একটু আলোচনা করবেন, অথবা প্রশ্ন ওখানেও করতে পারো, আমি আলোচনা করে দেবো। হ্যাঁ, আরেকটু আলোচনা করে দিই। স্টেরাইল ইনসেক্ট, আমি লিখে দিই বাংলাটা, স্টেরাইল ইনসেক্ট টেকনিক, অর্থাৎ প্রাকৃতিকভাবে যে সকল পোকামাকড় আমাদের ফসলের কিংবা আমাদের ক্ষতি করে তাদেরকে ধরে ধরে স্টেরাইল মানে বন্ধা বুঝি না, বুঝলে আমি বলে দিই, যে সকল জীব সন্তান বা বংশবিস্তার করতে পারে না, বন্ধা। আমাদের ভিতরেও আমরা পুরুষ নারীরা অনেক সময় বন্ধা হয়, অনেক দম্পতি আছে নিঃসন্তান থাকে, হয় হাজব্যান্ড বন্ধা, না হয় ওয়াইফ বন্ধা, অথবা দুজনই হতে পারে। হ্যাঁ, এ বন্ধা জন্মগতভাবে হতে পারে, আবার আমাদের খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার মানের কারণে আমরা হতে পারি, তো সেটা পরের কথা। তো প্রকৃতির যে সকল ক্ষতিকারক পোকামাকড় আছে সেগুলোকে, যেগুলো আমাদের ফসলের ক্ষতি করে, সেগুলোকে ধরে ধরে বিজ্ঞানীরা কী করে দেওয়া হচ্ছে, বন্ধা। বিশেষ করে নারীদের, অর্থাৎ স্ত্রী যেগুলো আছে সেগুলোকে বন্ধা করে দেওয়া হচ্ছে। ফলে পুরুষের সাথে মিলনের পরে তারা কোনোভাবেই সন্তান উৎপাদন করতে পারবেন না। এই পদ্ধতির একটা নাম হচ্ছে ডেঙ্গু মশা নিধন। ডেঙ্গু মশার স্ত্রীগুলোকে ধরে ধরে বিজ্ঞানীরা অলরেডি ইংল্যান্ড এবং ইউএসএতে এগুলো টেকনিক চলতে আছে। পুরো স্ত্রীগুলোকে ধরে ধরে, কারণ আমরা জানি যে বাস্তু সংস্থানের প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ। মশা যদি তুমি সব মারিয়ে ফেলাও তাহলেও কিন্তু সমস্যা আছে, সব মারা যাবে না, এগুলো পরিবেশে রাখতে হবে। তাহলে কি করবো, আমরা এগুলোকে বন্ধ করে দিয়ে পরিবেশে ছেড়ে দেবো। ওরা ওদের মতো জীবনযাপন করবে, বাট ওরা কোনো বংশবিস্তার করতে পারবে না। আর বংশবিস্তার করতে না পারলে ওদের উৎপাদন কিছুটা কমবে এবং মানুষ ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করবে। ঠিক একই অবস্থাটা ফসলের ক্ষেত্রেও। ফসলে যে সকল ক্ষতিকারক পতঙ্গগুলো আছে সেগুলোকে এরকম স্টেরাইল করে দেওয়া হচ্ছে বা বন্ধ করে দেওয়া হচ্ছে। ওকে, আর আলোচনা করবো না এখান থেকে। এরপরে যাব আমরা চিকিৎসা ক্ষেত্রে, খুব সংক্ষিপ্ত, 50 বেজে গেছে। চিকিৎসা ক্ষেত্রে গতকালকে বলছিলাম ইনসুলিন তৈরি, একদম যুগান্তকারী একটা পদক্ষেপ। ইনসুলিন তৈরি, পৃথিবীতে এখন সবচেয়ে 2টা রোগের সংখ্যা বেশি, একটা হচ্ছে ডায়াবেটিক্স, একটা হচ্ছে হার্টের সমস্যা। ডায়াবেটিস এবং হার্ট, এই 2টো সমস্যা সবচেয়ে বেশি। আর ডায়াবেটিস রোগের একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ইনসুলিন নেওয়া। আর সেই ইনসুলিন এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তৈরি করা হয়, যেটা আমরা গতদিন পড়ছিলাম। 2 নম্বরে হচ্ছে ইন্টারফেরন্স, খুব গুরুত্বপূর্ণ কথা, ইন্টারফেরন্স
দেহের ভিতরে ভাইরাস ঢুকলে ভাইরাসকে মেরে ফেলার জন্য যে প্রোটিন ধর্মী রাসায়নিক পদার্থ তৈরি হয় তার নাম ইন্টারফেরন্স। আমি আবার বলতেছি, কেউ চাইলে আমার কথাটা মানে লেকচারটা রেকর্ডটা আবার শুনে ডেফিনেশনটা শিখে নেবা। দেহের ভিতরে ভাইরাস প্রবেশ করার পরে ওই ভাইরাসকে ধ্বংস করার জন্য যে প্রোটিন ধর্মী রাসায়নিক পদার্থ তৈরি হয় তার নাম ইন্টারফেরেন্স। ইভেন আমাদের দেহের ভিতরে যে এখন করোনা ভাইরাস ঢুকতেছে, এই করোনা ভাইরাসকে মারার জন্য আমাদের শরীর ইন্টারফেরেন্স তৈরি করতেছে। ইন্টারফেরেন্স শুধুমাত্র ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, কখনোই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে না, মনে রাখবা। আবার অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, কখনো ভাইরাসের বিরুদ্ধে না, মনে রাখবা। গেল এটা। এরপরে আর কি আছে? হ্যাঁ, এরপর আছে সিঙ্গেল সেল প্রোটিন, SCP, সিঙ্গেল সেল প্রোটিন, যেটা আমাদের দেহে অনেক জেনেটিক্যালি কাজগুলোকে পরিবর্তন করে। তোমাদের বইয়ে তোমরা দেখো চিকিৎসা ক্ষেত্রে আছে। হ্যাঁ, ইন্টারফেরেন্স, এই যে হেপাটাইটিস, জন্ডিস, হেপাটাইটিসের ভ্যাকসিন বা টিকা তোমাদের বইয়ে আছে, দেখো হেপাটাইটিস ভ্যাকসিন বা টিকা। জিন থেরাপি, গতকাল বলছিলাম জিন থেরাপি, মনে আছে যে জিনকে কোনো জিনের কারণে যদি আমার দেহের কোনো বিকলাঙ্গতা অথবা কোনো অসুবিধা দেখা দেয়, তাহলে বিজ্ঞানীরা ওই জিনটাকে ওখান থেকে সরিয়ে দেয়। যেহেতু ত্রুটিপূর্ণ জিন আমার দেহ থেকে সরিয়ে দিবে, দ্যাট মিনস এটাই হচ্ছে জিন থেরাপি। অন্য জায়গা থেকে ভালো জিন নিয়ে এসে আবার লাগিয়ে দেবে, এটা জিন থেরাপি। তো এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। আমি আর গেলাম না, সংক্ষিপ্ত একটু আলোচনা করলাম। এরপরে প্রাণীর ক্ষেত্রে, এরপর হচ্ছে প্রাণীর ক্ষেত্রে। তো প্রাণীর ক্ষেত্রে মূলত ট্রান্সজেনিক প্রাণী তৈরি করা হয়। ট্রান্সজেনিক, আমরা ভেড়ার কথা সবাই জানি। ভেড়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ভেড়া উন্নত মানের চাষ করা হয় এবং ভেড়ার লোম থেকে খুব ভালো মানের পশম তৈরি করা হয়। তো ভেড়ার লোম তৈরি করা, ভালো মানের তৈরি করার জন্য ব্যাকটেরিয়ার দেহ থেকে দুইটা জিন নেওয়া হয়েছে। ব্যাকটেরিয়ার দেহে কি CYSE এবং CYSM নামক দুইটা জিন ব্যাকটেরিয়ার দেহ থেকে নেওয়া হয়েছে, নিয়ে বেড়ার দেহে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেন বেড়ার লোমগুলো বৃদ্ধি হয়, লম্বা হয় বেশি, আর ভেড়ার দেহটা যেন মোটা তাজা হয়। কারণ ওই দেশে মানুষ তো ভেড়া খায়, আমাদের দেশেও খায় ভেড়ার মাংস। তো মোটা তাজা হলে মাংস বেশি পাবো, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবো। সেই জন্য তাহলে ভেড়ার লোমের বৃদ্ধি এবং দহির বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার দেহে থেকে দুইটা জিন ঢুকানো হয়েছে, CSE এবং CYSM। এছাড়া ভেড়া যে ঘাস খায়, সেই ঘাসের মধ্যে সালফার, SULPHR, সালফার অ্যামিনো অ্যাসিড তৈরি করে এমন একটা জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ বিজ্ঞানীরা দেখছে ভেড়ার লোমের মান তো ভালো হবে যদি লোমের ভিতরে সালফার অ্যামিনো অ্যাসিড বেশি থাকে, তাহলে ভেড়ার লোমের মান, গুণগত মান, পরিমাণগত মানটা ভালো হয়। কী কারণে? সালফার অ্যামিনো অ্যাসিডের কারণে। এই জন্য বিজ্ঞানীরা ব্যাকটেরিয়ার দেহ থেকে সালফার অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এরকম একটা জিন নিয়ে এসে ঘাসের মধ্যে ঢুকিয়ে দিছে। ওই ঘাসটাকে বলা হয় ক্লোভার ঘাস। ভেড়া যখন এই ক্লোভার ঘাস খায়, তখন ভেড়ার দেহের দিকে কি যাবে? সালফার অ্যামিনো অ্যাসিড ঢুকবে ভেড়ার দেহের ভিতরে, তৈরি হবে। তখন ভেড়ার লোমের মান এবং গুণগত বৃদ্ধি পাবে। এছাড়াও তোমাদের বইয়ে আছে যে তেলাপিয়া, লোচ্চা, কমন কার্প, মাগুর মাছের দেহের বৃদ্ধির জন্য স্যামন ফিশ আকার আকৃতিতে বড় হয়, স্যামন ফিশ থেকে কি প্রবেশ করানো হয়েছে? জিন, গ্রোথ হরমোনের জিন। আমরা সবাই জানি যে একটা জীবের দেহের বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রোথ হরমোন। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষতিকারক দিক আলোচনা করবেন স্যার। ও, ক্ষতিকারক দিক আলোচনা, আচ্ছা, যদিও তোমাদের এটা নাই। আচ্ছা দেখি, আজকে তো হবে না, আজকে শেষ করে দেব। তোমরা তো সব জায়গায় ক্ষতি খালি আলোচনা করবো, ফেসবুকের উপকারী দিক দেখবো না, খালি আকামের দিক দেখবো, তাই না? মোবাইলের উপকারী দেখবো না। উপকারে জানার আগে আকামটা জানানো দরকার, কারণ ওই আকামটা না জানলে ভালো লাগে না। ওই যে এক স্যার জুমে ক্লাস নেয়, তো জুমে ক্লাস নেওয়ার পরে ছেলেরা কি করে, ওই জুমে এডিট করা যায়। স্যার যখন স্ক্রিন শেয়ার করে, তো সে কী করে, ওই স্ক্রিনের উপরে ওই যে পেন্সিল এডিট করে, যে পেন্সিল মোবাইল অপশন দেয়, পেন্সিল দিয়ে পুরোটা কালো করে ভর্তি করে দেয়। তো জুম অ্যাপসের ভালো দিকটা না জানার আগেই সে খারাপ দিকটা জানিয়ে ফেলাইছে, যে কীভাবে ছেলে মেয়েদের ডিস্টার্ব করা যায় এ জানিয়ে ফেলাইছে। কত বড় শয়তান হিসেব করো। তো যাই হোক, আলোচনা করবো শেখার জন্য। আমরা জানবো, নেগেটিভটা জানবো, কিন্তু আমরা গ্রহণ করবো না, এটাই যেন হয় আমাদের। সর্বশেষ, পরিবেশ দূষণ।
পরিবেশ দূষণ। তো পরিবেশে আমরা জানি একটা হচ্ছে পানি দূষণ। আমরা জানি তেলের উপস্থিতি, তেল আমাদের পানিকে দূষিত করে, যেমন বুড়িগঙ্গা নদী। হ্যাঁ, তেল হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা কেমিস্ট্রিতে পড়ছি দশম শ্রেণী হয়তো। তেল হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেগুলো সাধারণ অবস্থায় পানিতে দ্রবীভূত হয় না। তো কিছু ব্যাকটেরিয়া আছে যার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, আমি লিখলাম না, মাইকোব্যাকটেরিয়াম, সিউডোমোনাস, এই ব্যাকটেরিয়াটার নাম তোমাদের বই দেওয়া আছে, সিউডোমোনাস, নকার্ডিয়া, হ্যাঁ, অ্যানাবিনা, এরকম কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াগুলোর কাজ হচ্ছে এই পরিবেশের হাইড্রোকার্বনগুলোকে দ্রুত ভেঙে দিতে পারে। তাহলে দেখো, বুড়িগঙ্গা নদীতে প্রচুর পরিমাণ তেল এবং বর্জ্য পদার্থ আছে। যদি এই নদীতে আমরা পর্যাপ্ত পরিমাণে এই ব্যাকটেরিয়াগুলো ছেড়ে দিই, তাহলে এদের কাজ কি? হাইড্রোকার্বনগুলোকে ভেঙে দিয়ে পরিবেশের সাথে মিশিয়ে দেবে। তাহলে তেলের যে একটা দূষণ, সেই দূষণ থেকে আমাদের পরিবেশ কি পাবে? রক্ষা পাবে। তেমনি আমাদের যে সিওয়েজ ব্যবস্থাপনা, অর্থাৎ আমাদের বাড়ির আশেপাশে রান্নাঘরের পর থেকে যে রান্নাঘরের পাশে সাধারণত আমাদের ড্রেন বা বর্জ্য পদার্থ নিঃসরণের জায়গা থাকে, পয় নিষ্কাশনের জায়গা। তো দেখা যায় এইসব জায়গাগুলো ময়লা জমা হয়ে হয়ে একসময় পচে যায়, পচে যাওয়ার পর দুর্গন্ধ ছড়ায়, রোগ জীবাণু ছড়ায়। তো বিজ্ঞানী দেখছে যে এই ব্যাকটেরিয়াগুলো এই বর্জ্য পদার্থগুলোকে দ্রুত পচিয়ে পরিবেশের সাথে মিশিয়ে দিতে পারে, ফলে পরিবেশ দূষণ হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। তাহলে এগুলোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আরও উন্নত বৈশিষ্ট্য সম্পন্নিত করা হচ্ছে, যেন তারা আরও দ্রুত পরিবেশের এই বর্জ্য পদার্থগুলোকে পচিয়ে পরিবেশের সাথে মিশিয়ে দিতে পারে। ওকে, আজকের এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে আমরা অধ্যায় 10 সমন্বয় নিয়ে আলোচনা করব, এবং কালকে আমি হোমওয়ার্ক দিব, যেটা আগামী শুক্রবার পর্যন্ত মেয়াদ থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।